আমরা তিলাওয়াত শুরু দোয়া করে নিই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গতকালকে মাখরাজ শেষ করছি। যারা ক্লাসে ছিলেন তারা তো জানেন যে মাখরাজ আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা ওই হরফগুলো বাস করতে দিছিলাম, যে হরফগুলো বেশি বেশি করে পড়তে, যে জবপেশ থেকে বলছিলাম যে জিজ্ঞেস করবো আজকের। আচ্ছা, আজকের হচ্ছে ওইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, যে দিব। শোনো, আচ্ছা, এই দুইটা হরফ একজনে পড়েন। জাস্ট দেখে দেখে যে জবপেশ থেকে পড়েন 12 সূরাতে। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. عين جبل را عين جبل جي عين پیش او آ ای او عين جبل را عين جبل را آ آ آ ای آ او ই আ ই ই ই একটু উ চাপ দিয়ে বলেন, উ জেটটা দেন, একটু চাপ দেন। রি রি রি, একটু চাপ দিয়ে বলতে হবে জেটটা। ই ই ই ই ও ও আ উ ই উ উ হাজর হা হাজর হি হাজর হু হা 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 হি হা হু হি হা হি 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 হু হু হা হু হি হু হু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এটা একজনে পড়েন এটা। হুজুর আমি পড়ি। জি জি, পড়েন। কাফ জবর ক, কাফ জের কি, কাফ পেশ কু, ক কি কু, কাফ জবর ক, কাফ জবর ক, ক ক, কাফ জবর ক, কাফ জের কি, ক কি, কাফ জবর ক, কাফ পেশ কু, ক কু, কাফ জের কি, কাফ জের কফ কাফ জবর জের, কা, কাফ জবর কফ ক, জের কি কি, ক, কি একটু ভারী দিয়ে, কি কি। কি, হুম কাফ জবর কি, কাফ জবর ক, কি ক, কাফ জবর কি, কাফ জবর কি, কি কি, কি কি কাফ জবর কি কি কি, কি, একটু কি কি কি। কি কি, হুম কাফ জবর কি, কাফ পেশ কু, কি কু, কাফ পেশ কু, কাফ জবর ক, কু ক, কাফ পেশ কু, কাফ জবর কি, কু কি, কাফ পেশ কু, কাফ জবর কাফ পেশ কু, কু কু। জি, মাশাআল্লাহ।
আচ্ছা, এই হরফটা একজনে পড়েন, এই হরফটা। জি হুজুর আমি পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইয়া জবর ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়াজের ইয়াজের একটু বাড়ি যায় ই জিহ্বাটা তালুর সাথে লাগাই ই ই ই হ্যাঁ ইয়া হ্যাঁ পেশ ইউ ইয়া ই ইয়া পেশ ইউ ইউ হ্যাঁ ইউ হ্যাঁ ইয়া ই ইউ হুম ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া জের ই ইয়া ই ইয়া না, জবর এখানে ইয়া একটা খেয়াল করবেন, এই যে আইনের মতন আমার না হয়ে যায়, এই না কিন্তু চাপ দিতে হবে কিন্তু গলার মধ্যে নেওয়া যাবে না। ই ই ই হ্যাঁ ইয়া জের ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া জের ই ই ইয়া জের ইয়া পেশ ইউ ই ইউ ইয়া পেশ ইউ ইয়া জবর ইউ ইয়া ইয়া পেশ ইউ ইয়া জের ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ 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 আচ্ছা মাশাআল্লাহ। ইয়াটাকে আমাদের সবাইকে শক্ত রাখতে হবে, এটা মনে রাখতে হবে, প্রত্যেক উচ্চারণে শক্ত রাখতে হবে। আচ্ছা দদ, এইটা পড়েন একজন, দদ দদ পড়েন একজনে, যারা পড়েন নাই তারা বাদে আরেকজন পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর জবর দর জের ডি দর পেশ দু দর জবর দর জবর দর জবর দর জের ডি দর দি দর জবর দর পেশ দু দু দর জের ডি দর দদ জের দর জবর জি দদ জের দুই একটু মোটা করে দুই। হুম দি দর জের ডি দর জবর দি দ দর জের ডি দর জের দি দর জের ডি দর পেশ দু দু দর পেশ দর জবর দু দু দর পেশ দর জের দি দর পেশ দর পেশ দু জি মাশাআল্লাহ। হরফটাকে আরো মোটা করতে হবে, ঠিক আছে? দ দি দু দ দি দু দ দ দ দি দ দু দুই দ দুই 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 একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দুইটাই আছে। দি হচ্ছে দালের উচ্চারণ আর দুই হচ্ছে দলের উচ্চারণ, এটা মোটা হবে দুই দুই। আর জিহ্বাটার মাথাটা গোল করে তালুতে লাগাই দিতে হবে দুই দুই। গোড়া তো লাগবেই, গোড়া দাঁতের কিনারায় তো লাগবেই, কিন্তু মোটা করতে হবে দুই 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 দু দু দ দু দ দু দুই দু দুই দু দু। আচ্ছা আচ্ছা আমাদের পড়া এই পর্যন্তই। একটা হরফ পড়ানো হবে, সেটা হচ্ছে এখান থেকে ওয়াও পড়েন, ওয়াও পড়েন একজনে, ওয়াও দেখি ওয়াও কার হয়েছে ভালো করে। জি হুজুর আমি পড়ছি হুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াও জবর ওয়াও জের ওয়াও পেশ হ্যাঁ ওয়াও জবর ওয়া ওয়া, এটা আবার গলার মধ্যে নাই কোনো ওয়া, এটা শুধু ঠোঁট, শুধু ঠোঁটের কাজ, ঠিক আছে? ঠোঁট ঠোঁট দুইটাকে ওয়া 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 উই ওয়া উ ওয়া ওয়া উই উই উ উ হ্যাঁ ওয়াও জবর ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়াও জের ওয়া উই ওয়াও জবর ওয়াও পেশ ওয়া উ ওয়াও জের ওয়াও জবর উই ওয়া ওয়াও জের ওয়াও জের ভি ওয়াও জের ওয়াও পেশ উই উ ওয়াও পেশ ওয়াও জবর উ আ ভু ওয়াও পেশ ওয়া ওয়া না ভু ভু উ আ বাইর থেকে ওয়াও উচ্চারণ নেওয়া যাবে, ঠিক আছে? উ উ বু বলবো ঠোঁট গোল করে উ উ
ই ওয়াও পেশ উ ওয়াও পেশ রুই উ রুই ওয়াও পেশ উ ওয়াও পেশ রু আচ্ছা, এটা আমি পড়ে যাচ্ছি, সবাই ভালো করে দেখেন। আবার উচ্চারণটা, ওয়াও এর উচ্চারণটা যাদের সবার সমস্যা আছে। ১ নম্বর কথা হচ্ছে ওয়াও জের কখনো বি হবে না, ঠিক আছে? বা এর উচ্চারণটা আমরা কখনোই আনবো না। হ্যাঁ, বা এর উচ্চারণের সহযোগিতা নিব, কিন্তু সহযোগিতা নেয়া আর উচ্চারণ করা ২ টা আলাদা। বা হচ্ছে ঠোঁটটা ভিজায় ভিজায় চ্যাপ্টা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওয়াওটা হচ্ছে ঠোঁট গোল হয়ে যায়। কোনোভাবেই ঠোঁটের ভিজা জায়গা লাগবে না। আর চ্যাপ্টা হবে না, ঠোঁট গোল হয়ে যাবে। ঠোঁটের মধ্যে ফাঁকা থাকবে। ওয়াও জবর ওয়া। একটা হচ্ছে ওয়া, 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 ওয়া হচ্ছে ও অন্তস্থ আকার ওয়া। হ্যাঁ? ওয়াক্ত। বাংলায় বলি না ওয়াক্ত। আর আরবিতে হচ্ছে ওয়াক্ত, ওয়া, ওয়াক, ওয়া, ওয়া, ওয়া। ঠোঁট গোল করে ওয়া বলতে হবে। ওয়াটাকে ঠোঁট গোল করে বলতে হবে, মানে উচ্চারণটা শুনতেই অন্যরকম লাগে। ওয়া, ওয়া, ওয়া। ওয়াওজের উই, উইকে ঠোঁট গোল করে উই, উই, বি না কিন্তু, বি না কিন্তু, উই, উই, উই। ওয়াও পেশ উ, উ, ওয়া উই উ, ওয়া উই উ। ওয়াওয়া, ওয়াওয়া, ওয়াওয়া না কি? ওয়াওয়া, ওয়াওয়া, ওয়াউই, ওয়াউ, উইওয়া, উইওয়া, উইউই, উইউ, উওয়া, উউই, উউ। আমরা কোরআন শরীফ যখন পড়া শুনি, কোরআন শরীফ পড়া তেলাওয়াত শুনতে ভাল লাগে না? যারা মানে ভালো সুন্দর করে তেলাওয়াত করে। মধুর লাগে না তেলাওয়াত? মধুর লাগার কারণ কি জানেন? অন্যতম একটা, মানে অনেকগুলো কারণ আছে। অবশ্যই তো আল্লাহ তাআলার রহমত থাকে, এটা তো আছেই। তারপর হচ্ছে কোরআন হচ্ছে গদ্য পদ্য মিলাইয়া সব ঠিক আছে, এবং আরবি ভাষা। আরবি ভাষার অন্যতম মজার কারণ হচ্ছে এরকম কিছু হরফ থাকার কারণে। ঠিক আছে? এরকম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا এই যে ওয়া যোগে والسماء والطارق والسماء ذات البروج والعصر। কত সূরার শুরুতে ওয়াও আছে। ওয়াল্লাইলি ওয়াশ-শামসি ওয়াদুহাহা। তারপরে অনেক সূরার শুরুতে ওয়াও যোগে শুরু হয়। ঠিক আছে? তো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে ওয়াও উচ্চারণটা সুন্দর করে করতে হবে। এগুলোই তেলাওয়াতকে সুন্দর করে। ওয়া, কি কি হরফগুলো আরবি তেলাওয়াতগুলো সুন্দর করে বা কথা ভাষা সুন্দর করে, তার মধ্যে একটা হচ্ছে ওয়া, একটা হচ্ছে হা, 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 একটা হচ্ছে আইন। তারপরে হা যেটা আছে এটাও তেলাওয়াতকে সুন্দর করে। দজ, এটা তেলাওয়াতকে সুন্দর করে। তা, এগুলোকে সুন্দর করে। কিন্তু আমরা যেমন ধরেন দাল, নুন, হ্যাঁ, তা, র, এগুলো তেলাওয়াতকে সুন্দর করে না, এগুলো রিডিং পড়ে। মানে এগুলো আমরা বাংলাতেও পাই, ইংলিশেও পাই। হ্যাঁ, আর র এর উচ্চারণটা ইংলিশেও পাই, বাংলাতেও পাই। সো মূল কিছু আলাদা হরফ আছে যেগুলো ভাষাকে আলাদা করে দেয়, তার মধ্যে এইগুলো। তো এগুলোই আমাদের কিন্তু সমস্যা। আমরা দেখবেন কি এগুলোইতে সমস্যা। ইয়াটাই সমস্যা। হ্যাঁ, ইয়াটা সমস্যা, ওয়াও সমস্যা, হা সমস্যা। আমি বলতেছি দেখেন এগুলোই আপনাদের সমস্যা বেশি। ইয়া, হা, ওয়াও। এই তিনটা বেশি সমস্যা না? ইয়া, হা, ওয়াও। ইয়া, হা, ওয়াও। হ্যাঁ, ইয়া, হা, ওয়াও। তারপরে হচ্ছে কি আছে? দ্বিতীয় নম্বর সমস্যা আছে হচ্ছে আইন। ঠিক আছে? আইন, এরপরে ওয়াদাসা, বদ, এই উচ্চারণগুলোতে বেশি সমস্যা থাকে। আমরা এগুলো ধীরে ধীরে ঠিক করে নেব আরো। এখন হচ্ছে কি আমরা তো পড়াইছি, তাই না? আমাদের শেষ মাখরাজ। আমরা এখন প্রতিনিয়ত পড়বো, এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবো, তাইলেই হবে। বেশি বেশি ভিডিওগুলো দেখবো আর পড়বো, দেখবো আর পড়বো, তাইলে আপনাদের আস্তে আস্তে হবে। একদিন দুই দিনে হয় না কিন্তু, দীর্ঘদিন উচ্চারণ করতে হয়। আমরা যখন ওয়াও এর উচ্চারণটা আরেকবার বলে দেন, ওয়াও যেটা, ওয়াওজের ভি, ওয়াওজের ওয়াওজের, ভি, ওইটা না বি না, ওয়াওজের উই, উই। আপনাকে এই কথাটা আমি প্রথম থেকে বলতেছি সবাইকে। হ্যাঁ, ডাব্লু
ই কি হয়? উই হয় না? উই হ্যাঁ এই উই উইটাকে ঠোঁট গোল করে বলেন, হয়ে যাবে। ঠোঁট গোল করতে হবে, ঠোঁট উই না গোল করে উই বললে হবে না। ঠোঁট গোল করেন তারপর বলেন, হয়ে যাবে। উই, উই, ঠোঁট গোল করে উই, ঠিক আছে? উই। আচ্ছা, আপনাদেরকে লেখার একটা পদ্ধতি দেখাইছিলাম গত ক্লাসে, দেখছিলেন কিনা এটা আপনাদের বিষয়। যারা দেখছেন তো ভালো। এটা লিখতেও বলছিলাম, কেউ লিখে দেন নাই, সমস্যা, সময় পান নাই মনে হয়। এই লেখ্যরূপটা অবশ্যই আমরা শব্দ গঠনের খুব সহযোগিতা, আমরা কালকে শব্দ গঠন করে দেখাইছিলাম, তাই না? শব্দ গঠন করে দেখাইছিলাম। আচ্ছা, এগুলো মোটামুটি এখান থেকে বুঝতে পারবেন। বুঝতে পারবেন না কোথায় সেটা পরে। আচ্ছা, এখান থেকে শব্দগুলো পড়েন। এক একজন 2 লাইন 3 লাইন করে পড়েন। এখানে পড়েন, 2 জনে পড়েন, তাইলে হবে, সবাই লিখবে না। খালি অক্ষরগুলো পড়ে যাবেন, মানে হরফগুলোর নাম পড়ে যাবেন, এমনিতে বানান টানান করা লাগবে না, খালি হরফগুলো কোনটা কি হরফ এটা পড়ে যাবেন। হুজুর আমি পড়বো হ্যাঁ, পড়েন, দ্রুত পড়তে হবে, একজন একজন পড়লে হবে দ্রুত। ওয়া ওয়া মু ওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ওয়াও ওয়াও, তারপরে কি বলছেন? মু মিম, না কেন ও মৌ আগে কেন অ্যাড এটা করেন? হা হা এটা হা না, এটা হ্যাঁ। হা এটা হা আচ্ছা হা ওয়া আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা জুম করি, তাহলে আরো স্পষ্ট হবে। হুম এইটা, এটা হচ্ছে, হা দেখেন, হা, তাই না? আপনি বলছেন হ্যাঁ হা। এটা মিম মনে হচ্ছে হুজুর হ্যাঁ, আরো জুম করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এইদিকে তাকান, দ্বিতীয় বক্সে, দ্বিতীয় বক্সে হা আছে শুরুতে, শুরু জি হরফ, জি হায়ের শুরু হরফ। আর ওই এইটারও এটা হাতে, এটা আগে আনতে হবে এইটাও শুরু হরফ। এইটার মাঝখানে একটা চশমার মতন কাটা আছে, হুম ঠিক আছে, দাগ জি আছে, জি কিন্তু এইটার মধ্যে নাই। এইটাই কিন্তু তফাৎ, এটাই চিনতে হবে। এইটার মধ্যে নাই, এটা মিম, এইটা মিম, আর এইটা হা। মিম আর একটা তফাৎ হচ্ছে ছোট বড়, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়। হ্যাঁ, এটা কিন্তু এর থেকে বড় সাইজের, ঠিক আছে, হুজুর এরকম এটা না। কি দুই চশমা ওই দুই চশমার মধ্যে থাকবে মানে হ্যাঁ, চশমাটা দুই চশমার অবশ্যই 2 চশমার মতন থাকবে, অবশ্যই। এবং হাটা অবশ্যই 2 চশমার থাকবে এবং বড়ও থাকবে। 2 চশমার মতন থাকবেই থাকবে। আপনার লিখতে, আপনি হাতে লিখলেও আপনাকে এরকম রাখতে হবে। চশমার মধ্যে থাকলে হা আর এক মধ্যে থাকলে মানে মিম না, নুক্তা না, মানে মানে ওই একটা চশমার এক একটা মধ্যে এক থাকলে একটা গোল মধ্যে থাকলে থাকলে হচ্ছে মিম মিম। হ্যাঁ, ঠিক আছে তাহলে এখানে আমরা মু বলবো না, এটা মিম, কারণ এটা হরকত দেই নাই। মু হইতে পারে, মাও তো হইতে পারে, মিও তো হইতে পারে। মু না, আচ্ছা ওয়াও ওয়া মিম ওয়াও, এখানে কোনো হরকত নেই, ঠিক আছে? জি ওয়া ওয়া মিম ওয়াও হা হি 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 পাইলেন কোথায়? চেন্নাই তো শুধু হা হা হা, 2-3টাই হা। জি জি হা 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 লা 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 হ্যাঁ, লাম, আলিফ, লাম, লাম, আলিফ, বা এইভাবে বলতে হবে। এইটাতে হুজুর এটা, একটু জুম করে নেন এটা জুম তো আসলে আপনি নিজে করতে পারবেন। একটু দেখেন তো, ওই যে এটার উপরে একটু জুম টান দেন তো আঙ্গুল দেখে, জুম হয় কিনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জি জি, এটা যে যে পড়বেন জুম করে জি নিলে জি ভালো হয়। জি 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 এবার বুঝতে পারছি জি 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 হামজা 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 ইয়া 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 বোঝা যাচ্ছে হ্যাঁ, ইয়ার 3টা রূপ, ঠিক আছে। ত ত ত ত বলেন তো এটা কি ত কি, এটা কিসে, এটা কি, আবার একটু বলেন তো। এটা তা হ্যাঁ, এইগুলো সব কিন্তু গোলতা। এই গোলটা হ্যাঁ পৃথকটা, এরপর হচ্ছে ওইটা হচ্ছে লম্বাতা, মাঝখানেরটা কি, 2টা তায়ের পরে মাঝখানেরটা হচ্ছে লম্বাতা, লম্বাতা মাঝখানেরটা লম্বাতা। হ্যাঁ, লম্বাতা গোলতা কিন্তু কখনো এক দাঁত দিয়ে হয় না, গোলতা গোলতাই থাকে, এটা মনে রাখবো সবাই, জি গোলতা গোলতাই থাকবে। জি তারপরে হামজা 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 ইয়া হ্যাঁ, না ইয়া নেই। এইখানে একটা জিনিস বিষয় দেখেন,
এইটা প্রথম হামজা দাঁতের উপরে দিছে, দ্বিতীয় হামজা দাঁতের উপরে দিছে, তৃতীয় যখন হামজা দিছে এটা ইয়ার উপর দিছে। শেষে হামজা যখন লেখা হয় কোনো শব্দের শেষে, তখন ওই হামজাটা হয়তো পৃথক ভাবে থাকবে শব্দের শেষে, মানে আলাদা, আর না হয় ওয়াও কিংবা ইয়ার উপরে থাকবে, ওয়াও কিংবা ইয়ার উপরে। তখন আর ইয়া পড়া যাবে না, তখন পড়তে হবে কি, ওয়াও ইয়ার উপরে যখনই আপনি হামজা দেখবেন তখন কি পড়তে হবে, হামজা পড়তে হবে, ওয়াও ইয়া না। কি পড়তে হবে, হামজা, ওয়াও ইয়া না। নো ইয়ায়ে মারুফ, আলিফ মিম আলিফ নুন আলিফ। কোথায় নুন ইয়ায়ে মারুফ? আচ্ছা, ইয়ায়ে মারুফ আরবিতে কোনো মাজহুল নাই। ইয়ায়ে মাজহুল যেটা উর্দুতে হয়, আরবিতে কোনো ইয়ায়ে মাজহুল নাই, সবই মারুফ। জি তাহলে ইয়া বলতে নাকি? হ্যাঁ, শুধু ইয়া, সবই মারুফ, আরবিতে সব হরফ মারুফ। আর উর্দুতে কিছু কিছু মারুফ আছে, আবার কিছু কিছু কি মাজহুল আছে। হ্যাঁ, জি জি তাহলে আলিফ মিম আলিফ নুন আলিফ। আপনি কোথায় পড়তেছেন? ও আচ্ছা, এটা আলিফ মিম আলিফ, হ্যাঁ নুন আলিফ, ঠিক আছে। জি তারপরে আছে বা নুন আলিফ, নু কি, নুন 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 আলিফ, নুন আলিফ। জি নুন আলিফ, তা মিম নুন। হ্যাঁ, আচ্ছা দেখেন, সবাই দেখেন, এইখানে এই ধরনের দাঁত যদি থাকে, একই হরফের উপরে আরেক হরফ, এই যে মিমের উপরে মনে হইতেছে না আরেক হরফ, তো এই ধরনের দাঁত থাকলে, দাঁত দাঁত, এটা কিন্তু এক দাঁত, এই দাঁত ধরনের যত হরফ থাকবে, মনে রাখবেন এইটা শুরুতে, এই হরফটা শুরুতে, সেটা নুন হোক, তা হোক, বা হোক, পরবর্তী যে মিম, মিম শুরুতে না, মিম হচ্ছে মাঝে আছে। এটা একটা স্টাইলে লেখা হয়েছে, কিন্তু মিমটা হচ্ছে মাঝে। এটা যদি আমি সোজা করে লিখি, ঠিক আছে, এটা তো হচ্ছে প্রিন্ট করে দেখে, এটা যদি সোজা করে লিখি তাহলে তা, এরপরে মিম, এরপরে হচ্ছে নুন, এভাবে পৃথক পৃথক হবে, তা মিম নুন। তো ওইটাকে কি করছে, তা, এরপর হচ্ছে মিম, এরপর হচ্ছে নুন, এইভাবে দিছে, ঠিক আছে। তো যেটাই হোক, এই সব সময় এই নুক্তাওয়ালা হরফ যেটা আছে এটা প্রথমে থাকে। আচ্ছা, আমাদের এখান থেকে আর পড়ার দরকার নাই, আমরা একটু ডিটেইলসে চলে যাই একটা পরবর্তী লেকচার শিটে। এই লেকচার শিটের বিষয় হচ্ছে মুরাক্কাব বা যুক্ত বর্ণ। মুরাক্কাব বা যুক্ত বর্ণ, মুরাক্কাব বা যুক্ত বর্ণ। মুরাক্কাব কি? আমরা যখন আরবিতে দেখি, আরবিটা যখন দেখি লিখিত অবস্থায়, ওইটা হচ্ছে একটার সাথে একটা যুক্ত যুক্ত বর্ণ হয়। একটা শব্দের মধ্যে এক এক হরফগুলো কি হয়, যুক্ত যুক্ত হয়, একটার সাথে একটা মিলে যায়, একটার সাথে একটা মিলে যায়, এরকম এক শব্দের মধ্যে। তো এটাকে বলা যায় যে, বাংলায় আমরা যে যুক্ত বর্ণ বুঝাই, এইটা ওই যুক্ত বর্ণ না, এটা মানে একটার সাথে আরেকটা, ডানের সাথে বাম, ডানের সাথে বাম, ডানের সাথে বাম, এভাবে মিলে মিলে যেটাকে যায় এটা যুক্ত বর্ণ বলে। এইটার আরবি নাম হচ্ছে মুরাক্কাব, ঠিক আছে, এটা আরবি নাম হচ্ছে মুরাক্কাব, মুরাক্কাব, মুরাক্কাব। আল মুরাক্কাবাতুল হুরুফুল হিজাই। মুরাক্কাব অর্থ মিলানো, সংযুক্ত, একত্রীকরণ, যুক্ত বর্ণ, যেটা বলেন, একটা পড়লেই হবে বা সবগুলো একটু পড়ে নেবেন তাহলে ভালো হবে। কাকে সংযুক্ত করবে, কাকে কি বোঝাচ্ছে, ডানের হরফকে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে, বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে, মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। কথাটা বুঝেন, কালকে কিন্তু আমি শব্দ পড়ানোর সময় এই কথাটা বলছিলাম। দেখেন, আলিফটা একটা হরফ আছে, প্রথম একটা আলিফ আছে, তাই না? এইটা কিন্তু লামের সাথে এসে মিশতে পারে নাই, ডান দিক থেকে আরবি লেখে কিন্তু লামের সাথে মিলে নাই, লামের সাথে মিলতে পারে নাই, অথচ এটা কিন্তু এক শব্দের মধ্যে, এটা একটা মাসদার সিগা আছে, কেন লামের সাথে মিলতে পারে নাই? কারণ এইটা মুরাক্কাব না, এটা আমরা গত লেকচার পড়ছি, এটা মুরাক্কাব না, এটা গায়রি মুরাক্কাব। কিন্তু লাম কিন্তু মিমের সাথে মিলছে, মিম কিন্তু র এর সাথে মিলছে, র গিয়ে কিন্তু আবার কাফের সাথে মিলতে পারেনি। কারণ কি, র মুরাক্কাব না, র হচ্ছে গায়রি মুরাক্কাব বা
যেটা মুরাক্কাব হয় না। তো এইটাই বলতেছে যে ডানের হরফ কে বামের হরফ, এই যেমন ডানের লাম বামে গিয়া মিমের সাথে মিলছে, আবার মিম ডানে সেটা রয়ের সাথে মিলছে। এইভাবে যেই যেই হরফগুলো মিলে সেইটাকে বলে কি, এই যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। পড়াকে না, কিন্তু মিলিয়ে লেখাকে, লেখাটাই তো আমরা পড়ি। তো প্রথমে তো লিখতে হয়, তো লেখার বিষয়টা, লেখাকে মুরাক্কাব বলে, লেখাকে মুরাক্কাব বলে, লেখাকে মুরাক্কাব বলে। এটা কিন্তু সংজ্ঞা, এটা আপনাদের অবশ্যই সবার মুখস্থ করতে হবে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। এখনই কয়েকবার পড়েন। মুরাক্কাব অর্থ যুক্ত বর্ণ বা মিলানো। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। তার ডান মাথা, যেমন ধরেন এখানে দেখেন, খেয়াল করেন, আলিফ তো মুরাক্কাব হয় নাই, এর জন্য এটা তো পুরো থাকবে। লামটা মুরাক্কাব হয়েছে, এটার কি লামের একটা টান ছিল না, গোল একটা টান ছিল। হ্যাঁ, লামের এটা গত ক্লাসে দেখাইছি, এরকম যে গোল টানটা ছিল, এইটা শুরুতে কি করতে হয়, শুরুতে শুধু এই টানটা আছে, আর নাই, এদিকে টান নাই। এরপর হচ্ছে মিম, মিমের একটা মিম লিখতে কি লাগে, এরকম লাগে, সেইটার এই মাথাটুক কেটে দিছে, দিয়া জাস্ট এই মিমটা এই অংশটা রাখছে, রাইখা আবার র দিছে। ঠিক আছে, র তো গয়রে মুরাক্কাব দেখে এটা আর যায় নাই, পুরা দিছে। কাফটাও এরকম, কাফটা হচ্ছে পেঁচানোটা ধরতে হয়, ফুল কাফ এরকম থাকে না। তো ডানের হরফ কে যখন আপনি লিখবেন বামের হরফের সঙ্গে, তখন ডান হরফের ডান মাথা দেখে, ডান মাথা, যেমন সিন, যদি সিন লিখতে হয় তাহলে সিনের এই মাথাটুক দেখে আপনাকে চিনতে হবে। সদ, এই মাথাটুক দেখে আপনাকে চিনতে হবে। সেটাই বলতেছে যে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়, তার ডান মাথা দেখে চিনতে হয়। যেমন বা খালি আলিফ জবর বা, বা যোগ আলিফ, বা যোগ আলিফ, এরকম বা। এখন বাটা কি হয়ে গেছে, এক দাঁত। এখন যারা কালকে ক্লাস করছেন তারা তো জানেন যে এক দাঁত দিয়ে কয় হরফ, পাঁচ হরফ। এরকম তা হবে, এরকম নুন হবে, এরকম ইয়া হবে, এরকম সা হবে। এটা হচ্ছে 5 হরফ। এই 7টি হরফের পরে, ঠিক আছে, 7টি হরফের পরে, পরে মানে কি বামে, একই কথা, কোন হরফ মুরাক্কাব হয় না, তবে এদের পূর্বে মানে ডানে অন্য যে কোনো হরফ মুরাক্কাব হয়। এটা আপনাকে এখান থেকে আবার খেয়াল করি, আমরা মুরাক্কাব, যে শব্দটা লেখা আছে মুরাক্কাব, এইখানে রটা হচ্ছে গয়রি মুরাক্কাব এই 7 হরফের মধ্যে। দেখেন এইটার পরে, এটার পরে এই যে বামে আর কাফটা মিলতে পারে নাই, মিললে এটা র থাকতো না, এই কথাটা এখানে প্রথম বলা হয়েছে। এরকম 7টি হরফ, কিন্তু তার ডানে পূর্বে পূর্বে সব হরফ মুরাক্কাব হইতে পারে, কারণ এই রটা মিম দিয়ে র ধরা গেছে, তাতে আপনার রয়ে আছে, র কিন্তু পাল্টে যায় না, র দেখে আপনি চিনতে পারবেন এটা র। তো এইখানে যেমন আলিফ, এই আলিফটা বাম দিকে থাকলে লাম হইতো, কিন্তু আলিফটা দেখে আপনি চিনতে পারবেন এটা আলিফ। ঠিক আছে, তো এই কথাগুলো হচ্ছে যে হরফটা মানে 7টি হরফ কি করা যায় না, পরে আর লেখা যায় না, এই 7টি হরফের পরে আর কি লেখা যায় না যুক্ত করে, কিন্তু তার আগে পূর্বে সব হরফ লেখা যায়, 29টা হরফ লেখা যায়। হরফগুলো নিম্নরূপ, এই যে আলিফ দাল দাল র জা ওয়া হামজা, কালকে কিন্তু বলছিলাম মুখে মুখে এটা মুখস্থ করবেন আজকে। আলিফ দাল দাল র জা ওয়া হামজা, উক্ত 7টি হরফকে গায়রি মুরাক্কাব বলে, আরবিতে হচ্ছে গায়রি মুরাক্কাব বলে। আলিফ দাল দাল র জা ওয়া হামজা, এখন একটু মুখস্থ করে নেন। আলিফ দাল দাল র জা ওয়া হামজা, আলিফ দাল জেল র জা ওয়া হামজা, আলিফ, এরপর দাল দাল র জা একদম সিরিয়াল দিয়ে, এরপর ওয়া হামজা, আলিফ দাল দাল র জা ওয়া হামজা। ঠিক আছে, এগুলো গয়রি মুরাক্কাব, বাকি 22টা হচ্ছে মুরাক্কাব। এইবার ওই যে কথাটা বলছি এইমাত্র দেখাইলাম, ওইটা আবার এখানে দেখেন, খেয়াল করেন ভালো করে। কথাটা কি বলছিল, 7টি হরফের পরে বামে, বামে কোন হরফ মুরাক্কাব বা যুক্ত, মুরাক্কাব মানে কি যুক্ত, যুক্ত হইতে পারে না। যেমন আলিফ, এরপরে নুন, মুরাক্কাব হয় না। এখন দেখেন আমি বানাই দেখি, যদি মুরাক্কাব হইতো, প্রশ্ন জাগতে পারে, যদি মুরাক্কাব হইতো তাইলে কেমন দেখাইতো, তাইলে এরকম দেখাইতো,
বলেন তো এটা কি লাম হয়ে গেছে, লাম হয়ে গেছে না? এরকম অস্তিত্বহীন হয়ে যায়, এরা অস্তিত্ব হারাই ফেলে তখন। এরপরে এটা যদি মিলাই দেই, এটা কোনো হরফই হয় না এখন পর্যন্ত, কিন্তু এটা নুক্তা দিয়ে দিলেই এ হরফ হয়ে যাবে। নুন, ইয়া একটা হরফ হয়ে যাবে, তখন এটা ভিন্ন হয়ে যাবে। অস্তিত্ব কি করে ফালায়। এই যে দাল, এটা তো মিলাই দিলে একদম নুন হয়ে যাবে, নুন হয়ে যাবে, ঠিক আছে, নুন আনুন। এরপরে র, র কে এরকম মিলাই দেই, এটা তো আর কি হরফ হবে তাই তো বলা যাইতেছে না। তো আমরা এটা এতটুকু বুঝতে পারতেছি যে অস্তিত্ব হারাই ফেলাইবে, কি করবে, অস্তিত্ব হারাই ফেলাইবে। কিন্তু এইটা যদি আমি উল্টাই দেই, হ্যাঁ, এইটা উল্টাই দেই, বাকি 22টা কিন্তু এরকম হয়, শুধু এই 7টা হয় না। কিন্তু কিন্তু এদের পূর্বে, কিন্তু এদের পূর্বে মানে হচ্ছে ডানে, পূর্বে মানে কি ডানে, আরবি হচ্ছে পূর্বে মানে ডানে, ডানে পূর্বে মানে ডানে। তো এই 7টি বাদে অন্য যে কোনো হরফ যুক্ত হতে পারে। যেমন দেখি আমরা এটা উল্টাই দিছে, যেমন আচ্ছা এটা লক হয়ে গেছে। এখানে আমরা একটু এখানে তাকাই, এইটা নুন যোগ আলিফ হয়ে গেছে, এটা উল্টাই দিলাম, কিন্তু এই আলিফটা পরে নিয়ে আসছি, ঠিক আছে, পরে পরে 29 হরফই হইতে পারে, পরে কিন্তু কি হইতে পারে 29 হরফ। এইখানে এইখানে মাত্র 7টা হইতে পারে না, বাকি এখানে সব হরফ হইতে পারে, কারণ নুন যোগ আলিফ হয়ে গেছে। এখন কিন্তু এটা আলিফ আছে, এটা আলিফ আছে, কারণ লাম হইতে তার বাম দিক থাকতে হয়, এটা কিন্তু আলিফ, দেখি চেনা যাবে এটা আলিফ। এরপরে আমরা যদি দাল দেখি তাহলে বুঝতে পারবো দাল, এই দালটা শেষে দিয়ে দিছি, তার আগে লাম দিয়ে দিছি, এই যে লাম বাম দিকে আছে, এটা কিন্তু লাম, লাম দাল। ফাটা উল্টাই দিছি, এই যে ফা জাল, এটা এবার ফাটা আগে নিয়ে আসছি জাল, এবার কিন্তু জাল জাল বোঝা যায়, হ্যাঁ, কাফ রটা কিন্তু বোঝা যায়, মিম ঝা কিন্তু বোঝা যায়। এখন কিন্তু আপনি প্রতিটা হরফ বুঝতে পারবেন, এইটাই বলা হইতেছে, ঠিক আছে। আচ্ছা, গয়রি মুরাক্কাবের 7টি হরফ, আলিফ দাল জাল র জা, বাকি 22টি হরফ মুরাক্কাব হয়, তাহলে মুরাক্কাবের হরফ 22টি, গয়রি মুরাক্কাব হচ্ছে 7টি। এই যে দেখেন টানা 22টি হরফ একটার সাথে একটা লিখে গেছে, ঠিক আছে। এটা বা এক দাঁত দিয়ে নিচে এক নুক্তা, তা এক দাঁত দিয়ে উপর দুই নুক্তা, সা তিন দাঁত এক দাঁত দিয়ে তিন নুক্তা, জিম হা খ নিচে নুক্তা, নুক্তা ছাড়া উপরে নুক্তা, সিনের 3 দাঁত দিয়ে খালি সিন, 3 দাঁত দিয়ে 3 নুক্তা শিন, সদের মাথা দিয়ে একটা দ, সদ উপরে নুক্তা দিল দ, ত, তর উপরে দিলাম জ। ত্রিভুজের উল্টা বলছিলাম না, দেখেন ভালো করে, ত্রিভুজের উল্টা, এটা হচ্ছে আইন, এটার উপরে নুক্তা দিল গাইন, মাথা গোল, এক নুক্তা ফা, দুই নুক্তা কফ, কাফের মধ্যে পেঁচানো অংশ দিয়ে কাফ, তারপর হচ্ছে লাম বাম দিকে আছে, লাম দিকে বাম দিকে বাম দিকে দেখছেন, বামে চলে গেছে, মিম এটা ছোট গোল, তারপর হচ্ছে নুন এক দাঁতের উপরে এক নুক্তা, গোলহা দু চশমেকে তারাফ মানে দুইটা চশমার মতন দেখতে। এরপরে ইয়াটা যেহেতু শেষে দিছে তার জন্য পরিপূর্ণ হইছে, এটা যদি মাঝে দিতাম তাহলে এরকম এক দাঁতের নিচে দুই নুক্তা থাকতো। হরফের মাথার পরিচয়, আমরা যে হরফের মাথা দিয়ে পড়ছি এতদিন, এখন মুখে বলছি, এটা এখানে লেকচার শিটে আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এটাকে এক দাঁত বলে, এক দাঁত দিয়ে 5 হরফ হয়, হায়ের মাথা বলে, এটা হা, এটার মাথা দিয়া, হায়ের মাথা দিয়ে 3 হরফ, সিন 3 দাঁত, 3 দাঁত এ দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, ত এর ত দিয়ে 2 হরফ, আইন এর মাথা দিয়ে 2 হরফ, আইনের সা, গোল মাথা গোল মাথা গোল মাথা, এর হরফ হচ্ছে 3টা, যদিও ওয়াও গোল মাথা, তবে নুক্তাওয়ালা 2টা। এরপরে কাফের, কাফের মাথা, কাফের মাথা মানে মধ্য অংশটা, লাম, লামের মাথা দিয়ে, তারপর হচ্ছে মিম, মিমের মাথা দিয়ে, এরপর হচ্ছে আপনার গোলহা, গোল হা। মুরাক্কাবাত এর বিবরণ, এইটা বারবার আপনাদেরকে এই জন্য দেখানো হইতেছে যেন আপনারা পড়তে আর সমস্যা না হয়। মুরাক্কাবাত, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলায় লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা দেখে চিনতে হয়। যেহেতু
আলিফ ওয়াও ইয়া এই তিনটা সব থেকে বেশি কনসেপ্ট ব্যবহার হয়, এর জন্য এই তিনটা দিয়ে আপনাদেরকে দেখানো হইতেছে। দেখেন, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, কয় হরফ? পাঁচ হরফ। এই দেখেন পাঁচ হরফ। এইখানে আলিফ হইছে, এখানে আলিফের জায়গায় লাম হইতে পারতো, এখানে আলিফের জায়গায় ইয়া হইতে পারতো, যা ইচ্ছা তাই হইতে পারতো, কিন্তু ওর আগের হরফের প্রথম রূপটা এরকম হইতো। ঠিক আছে, এক দাঁত দিয়ে পাঁচ হরফ। তারপর হচ্ছে হায়ের মাথা দিয়ে তিন হরফ, এরপর হচ্ছে এই যে তিন দাঁত দিয়ে দুই হরফ, এরপর হচ্ছে সদের মাথা দিয়ে দুই হরফ, ত দিয়ে দুই হরফ, তজা, এরপর হচ্ছে গোল মাথা দিয়ে দুই হরফ, কফ, এরপর হচ্ছে আইনের মাথা দিয়ে দুই হরফ, এই যে আইন গাইন, এরপরের গুলো ভিন্ন ভিন্ন, কাফ লাম, লাম যোগ আলিফ, লাম আলিফ হয় এভাবে, মিম যোগ আলিফ, মিম আলিফ, হা যোগ আলিফ। মিম আর হায়ের মধ্যে তফাৎটা দেখছেন এখানে, ছোট আর বড়, গোল মধ্যে কোনো দাগ থাকে না। আলিফের সঙ্গে 22 হরফ মুরাক্কাবাতের 11 সূরা, ঠিক আছে, এটা হচ্ছে ওইটাই উপরে যেটা দেখানো হয়েছে, এটা আবার এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। আবার হচ্ছে আলিফের সঙ্গে 22 হরফের মুরাক্কাব, এই যে এগুলো। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে তাইলে কি হুজুর শব্দের মধ্যে যেগুলো গয়রি মুরাক্কাব সেগুলো ব্যবহার হবে না? অবশ্যই হবে, সেগুলো জাস্ট মিলবে না, অবশ্যই হবে। এই যে দেখেন, দালের যোগ আলিফ হইছে না? হইছে তো, দালের যোগ আলিফ হইছে, কিন্তু এটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, আলাদা আলাদা শব্দের মধ্যে যদি এরকম দাল যোগ এরকম কিছু আসে, তখন এটা পৃথক হয়ে যায়। এই দাল যোগ আলিফ, বুঝতে পারেন না কথাটা আমার মনে হয়। এখানে যেমন সংযুক্ত হয়ে গেছে প্রতিটা, ওরকম এটা সংযুক্ত হবে না, কিন্তু শব্দের মধ্যে অবশ্যই হরফগুলো ব্যবহার হবে পৃথক ভাবে। এই যে আলিফ যোগ আলিফ, এটা তো হয় না কখনো, তারপর দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে একটা আমরা আর পড়াবো না, এটা আপনারা দেখে নেবেন, জাস্ট ওয়াও যোগে দেখাইছে। এখানে বললাম না তা নুন যা ইচ্ছে তা যোগ দিয়ে দেন, যেহেতু এই অক্ষরগুলো মাদ হিসাবে ব্যবহৃত হয় এবং সব থেকে বেশি আসে, এজন্য তিনটা দেখানো হয়। ওয়াও, আলিফের জায়গায় জাস্ট ওয়াও বসাই দেওয়া হয়েছে, সবকিছুতে ওয়াও, সবকিছুতে ওয়াও, এভাবে যোগ হবে, এভাবে। এরপরে এখানে ইয়া যোগ করে দিলে হবে ইয়া, এই যে ইয়া, হ্যাঁ ইয়া, ইয়া, এই যে ইয়াটা যদি আসে এই হরফের সাথে, এভাবে কিন্তু পৃথক পৃথক হইতে হবে। আচ্ছা, এইবার দেখেন, এই যে দেখেন এই হরফগুলো, হ্যাঁ, এই হরফগুলো বলতে পারেন, কেউ পড়তে পারেন এই শব্দগুলো? দেখেন তো। বা, আইন, সিন, সদ, ত, হ্যাঁ, হা, আইন, লাম, হা, মিম, জি। আচ্ছা, বা, একটু একটু নুন, একটা খেয়াল করেন, এরকম দাগ থাকে মাঝখানে অনেক সমান দাগ থাকে। এই ধরনের সমান দাগের কোনো মূল্য নাই, এটা জাস্ট একটা স্টাইল। ঠিক আছে, এটা শর্ট করে লেখা যাইতো, এই আইনটাকে এখানে নিয়ে আসা যাইতো, আবার লম্বা থাকলেও এই ধরনের কোনো মানে সোজা দাগের কোনো মূল্যায়ন নাই, এটা দিয়ে আপনারা কোনো আবার আওড়াইয়ে যায় না যে সোজা দাগটা কিসে। জি, পড়েন। বানুন বা, ইয়া, হ্যাঁ, নুন, ইয়া, ত, সা, সা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, ল, হা, জিম, খ, আইন, গইন, কাফ, লাম, হা, মিম, বা, নুন, ইয়া, তা, সা, জিম, সা না, বা, কি হবে? সা, আচ্ছা, বা, এটা নুন, নুন। নুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন। শিন, তা, আইন, ইয়া, নুন, নুন, আইন, এটা কি বোঝা যাচ্ছে না দেখি? এটা বা না ইয়া বোঝা যাচ্ছে না নিচে, ডালের আগে, হ্যাঁ ওই যে বোঝা আচ্ছা, যাচ্ছে। এটা হচ্ছে বা, এক নুক্তা বা, মাঝখানে তো লম্বা দাগ। আচ্ছা, এই যে ইয়া জি জি কানা আচ্ছা বুদু, আচ্ছা, না বুদু পড়েন জি না জি সূরা জি ফাতিহা, ওই শব্দটা এখানে জি না জি বুদু। জি জি, না বুঝু জি, ইহদিনা জি, আলিফ, হা, দাল, নুন আলিফ, صاد، রা, আলিফ, ত, জি, সাদাকাল্লাহ।
মাশাআল্লাহ। আচ্ছা, এই শব্দগুলো আমরা কোরআন শরীফের মধ্যে শেষের ৩ টা কিন্তু পড়ি। যেমন নাস্তাঈন, না'বুদু, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এইভাবে করেই কিন্তু এক পা এক পা করে হরফ চেনা যায়। আচ্ছা, এরপরে নকশার মাধ্যমে যেগুলো পড়াইছে ওগুলো বারবার এখানে দেখানো হইছে আপনাদের সহজের জন্য। বারবার দেখবেন তাহলে আপনারা সহজ হয়ে যাবেন। এই যে এক দাঁত, তারপর কোণগুলো, এই যে চিহ্নগুলো, এগুলোকে আবার এই নকশার মাধ্যমে বড় করে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, এইটাকে দাঁত বলি, ঠিক আছে? দাঁত তো আমরা পড়ছিলাম উপরে থাকে। আপনি বলবেন যে দাঁত তো হুজুর এরকম উপরে থাকে। হ্যাঁ, উপরে, তাহলে এটা নিচে আসলে কেন? দাঁত তো দাঁতই, এটা ওইটা এই দিকে টান দেখ অথবা এটা এই দিকে টান দেখ, দাঁত একটা থাকলে হয়েছে। এই দেখেন, এই দাঁতটা নিচে দিছে, এটা উল্টো দাঁত। এটা কি? উল্টো দাঁত। উল্টো দাঁত, ঠিক আছে? এটা হচ্ছে উল্টো দাঁত। উল্টো আর মানেই নাই, দাঁত হইলেই হয়েছে, সোজা কথা। উল্টো দাঁতের ব্যবহার কেমন? এক দাঁতের মতনই। কেমন হবে? এক দাঁতের মতন। তবে এইটা মনে রাখবেন যে এই দাঁত ধরনের হরফ যখনই থাকবে ওটা প্রথমে পড়তে হবে। ওটা কি? প্রথমে। এর পরবর্তী হরফগুলো পরবর্তীতে। দুইটি নকশা একত্রে দেখানো হয়েছে, এটা তো অলরেডি পড়ছেন। এরপরে আগামী আপনাদের অনুশীলনী হচ্ছে এইটা। এইগুলো পড়ে দেখবেন, এগুলো কোরআন শরীফের শব্দ বইলা দিলাম সহজভাবে। আমি আপনার পড়ে দেখাইতে পারি, কিন্তু আপাতত আপনারা দেখেন, এগুলো প্রতিটাই হচ্ছে কোরআনের শব্দ। দেখেন পড়তে পারেন কিনা, ঠিক আছে? অক্ষরগুলো পড়তে পারেন কিনা। তাহলে এভাবে পড়তে পারলে বোঝা যাবে যে আপনি আসলে এখন পড়ার যোগ্য হইছেন। এখন এরপর যে জবর পেজ দিয়ে আমরা পড়বো, কিন্তু হরফগুলো দেখে চিনতে পারতেছেন কিনা, তার মানে আপনি পড়তে পারবেন। এরপর জের জবর পেশ দিয়েও পড়তে পারেন। জের জবর পেশ, যেমন হামজা জবর আ, হা জবর হা। দেখেন এখন তো আপনার কাছে সব সহজ, এখন ক্লিয়ার। দেখেন হামজা জবর, এটা কিন্তু আমরা আগেই পড়ছি, কি হয়? আ হয়। হা জবর কি হয়? হা হয়। দাল জবর কি হয়? দা হয়। এবার তিনটা একসাথে উচ্চারণ করেন, আ হা দা, ঠিক আছে? আ হা দা, আহাদা। আখযা, হামজা জবর আ, খ জবর খ, লাল জবর দা। আমরা পড়ছি না এই যে মাখরাজের মধ্যে যারা পড়ে আসছেন, খ খি খু, খ খ খ খি খ খু, এই তো খ। আবার লা দি দু, লা লা দা দি দা দু দা। আখযা, হাজার, বা, বা জবর বা, আই উ, আই উ, আই আউ ই আ, এই যে ই, বাই বাই। দাল জবর দা, বাঈদা, ঠিক আছে? বাঈদা। বাসারা, ঠিক আছে? বা হা রা, বা সা রা। সামারা, সা জবর সা, মিম জবর মা, র জবর রা। সামারা। তো এগুলো যারা অনুসরণ করবেন তাদের পড়া সহজ হয়ে যাবে। এইটা হচ্ছে লেকচার শীট নম্বর ৯। এটা অবশ্যই কমপ্লিট করবেন। আচ্ছা, এইবার আমরা তাসবিদে চলে যাই। একটা লেখার লেখ্যরূপ টুপ শেষ। তাসবিদের একটা অন্যতম আলোচনা করি আমরা। সেটা হচ্ছে মাদের হরফ, মাদের হরকত এবং লিনের হরফের পরিচয়। ১০ নম্বর লেকচার শীট। আমরা এতদিন কি পড়ছি? হরফ পড়ছি, হরফের উচ্চারণ পড়ছি, লেখ্যরূপ পড়ছি, কিভাবে হরকত গুলো পড়তে হবে এগুলো পড়ছি। ঠিক আছে? এই পর্যন্ত গেছে। এখন আমরা একটা তাসবিদে ঢুকবো, যে টান, টান। মাদ অর্থ হচ্ছে টান। টান দেয় না, কোরআন শরীফের মধ্যে টান দিয়ে বিভিন্ন, এই টানের মেইন বিষয়টা আমরা পড়বো। তো টান হচ্ছে প্রথমত ২ প্রকার, ঠিক আছে? এটা ২ প্রকার। যদিও আপনারা এভাবে শুনেন নাই কখনো। প্রথমত ২ প্রকার। একটা হচ্ছে আসল টান, আসল মাদ। এটাকে আরবিতে বলে মাদ্দে আসলি। আর একটা হচ্ছে সহযোগী মাদ। এটাকে বলে মাদ্দে ফারঈ, সহযোগী মাদ। সহযোগী মাদ কি? ওই আসল মাদকে নিয়ে এসে মাদ হয়। আসল মাদকে নিয়ে এসে মাদ হয়। যেমন ধরেন একটা বিল্ডিং, এটা দোতলা তিনতলা বানাইতে হলে আগে নিচতলা আপনাকে তৈরি করতে হবে, তাই না? আপনি দোতলা তিনতলা বানাইতে পারবেন না। আপনি ধরেন একটা নিচতলা আছে, এইবার আপনি ২ তলা ৩ তলা করলেন। আবার আপনি আরো একতলা করলেন, ৪ তলা, এটাও করতে পারলেন। কিন্তু আপনি নিচতলা নাই। এখন আপনি যতই স্বপ্ন দেখেন যে দোতলা ৩ তলা করব আর ৪ তলাও করব, হবে না। ঠিক এইভাবে ধরেন, এইভাবে ধরেন যে এক আলিফ মাদ আপনার ধরতে হবে। যে কোনো শব্দের মধ্যে এক আলিফ মাদ আপনাকে পাইতে হবে, এক আলিফ। এর পরে আপনি ৩ বানাইতে পারবেন, ৪ বানাইতে পারবেন। এক আলিফ নাই, ৩ ৪ বানাইতে পারবেন।
ঠিক আছে? এর জন্য ওই এক আলিফ মাদটাকে বলে মাদ্দে আসলিয়া, ওইটা আসল মাদ, ওইটা থাকতেই হবে, ওইটাকে আপনাকে শব্দের মধ্যে খুঁজে বের করতে হবে। এরপরে আপনার অন্যান্য চিহ্নের কারণে ওই একটা আর এক থাকে না, এক তিন ও চার হয়ে যায়। ঠিক আছে? যেমন একতলা একটা বাড়িকে মানুষ কি বলে একতলা, যখন তিনতলা হয় তখন তিনতলা, তখন চারতলা চারতলা, তখন আর কিন্তু একতলা বলে না, কিন্তু একতলা কিন্তু প্রয়োজন হয়। ওই রকম মাদের এক মাদ লাগবে। এবার আসেন, আমি যে এত বলি যে এক আলিফ মাদ আর তিন আলিফ মাদ আর চার আলিফ মাদ, এই এক আলিফ জিনিসটা কি? এক আলিফ মাদ আমি যে বুঝাচ্ছি এটা কি, এটা পরিমাণ কতটুকু? স্যার একটা কথা বলি, তাজবিদের, জি স্যার আজকের লেকচার 10 মার্কের উপরে আরেকবার যেটা পড়লো ওটা যদি আরেকবার একটু অনুশীলন করে দিতেন, মানে প্রথম বক্তৃতা একটু অসুবিধা হচ্ছিল মানে বুঝতে। তো লেকচার 10টা কাল থেকে করে যদি ওইটা সেমিনারের উপর দিয়ে চলে আসেন, মানে আচ্ছা স্যার আপনি প্রথমে যেটা হলো ওটা যদি একটু, যেটা পড়লো ফারুক ভাই ওটা একটু যদি করতেন, কারো অসুবিধা কোনো অসুবিধা নেই, যেটা ফারুক ভাই পড়লো আর কি। কি পড়ছিল আমি বুঝি নাই, সে কি পড়ছিল? আমি তো আসলে ফারুক ভাই পিডিএফ ওই এ যে, ছিলাম, ঠিক আছে, হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ডে কি পড়ছে দেখি নাই। না না ওই যে আপনার ওই যে এক তো আমরা তুলে না নুন বা যেটা করতেছিল হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটু ওখানে ওইটা একটু প্রবলেম হচ্ছে স্যার, বুঝতে পারছেন। আচ্ছা, এটা এটা প্রবলেম বলতে আমরা তো অলরেডি পড়াইছি এক দা দুই, এটা আপনার দেখতে হবে, এরপর আপনাকে পড়তে হবে, চেষ্টা আপনার করতে হবে। কালকে আবার যখন বাজবে এটা কালকে পড়াই দিব, কালকে। এখন যদি আমি পড়াইয়ে দিই তাহলে এটা তো ওই যে, আমি তো এইটাই প্রথমে বলছিলাম যে আমি ঠেলা গাড়ি চালাবো না, আমরা কি করি। না না সে তো বটে, সে তো জি জি। বটে স্যার, কিন্তু ওই যে ওইটা পড়ছিল না, দিয়ে এবার ওই কোথায় কোথায় আইনের ওখানে একটু প্রবলেম ছিল, ওগুলো একটু যদি একটু বলে দিতেন মানে ওটা অনুসরণ করতে সুবিধা হতো আর কি, বুঝলেন স্যার। আচ্ছা, আইনের একবার মানে, বাবাকে জিজ্ঞেস করে নেন যে ওটা যে করবেন লেকচার 10টা পড়াবে তাহলে অসুবিধা হবে। আচ্ছা আমি বুঝতে পারতেছি না কোনটা, মানে আপনি কি মাখরাজের ওইটার কথা বলতেছেন, উচ্চারণের কথা হ্যাঁ বলতেছেন? মার্কাজের পরে উচ্চারণের কথা, হ্যাঁ উচ্চারণ। ফারুক ভাই একবার বলুন না যে কোনটা বলবেন, আমি বুঝতে পারছি না। হুজুর যেটা সূরা ছিল যেগুলো কিন্তু নিচের দিকে ছিল যেগুলো হচ্ছে কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু শেষের তিনটে শব্দ নেই, আছে আর কি নিচে হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আপনাদেরকে অনুশীলনে দিছি, ঠিক আছে, তো ওইটা এটাই তো আপনি পড়বেন, ট্রাই করবেন ওটা নেই এগুলো। এটা কেন, তার আগে এটা হ্যাঁ এটার হ্যাঁ উপরে দেখাইতেছি, এটার উপরে বুঝছি বুঝছি আপনি যেটা বলতেছেন। এর আগে, এইখানে তা বলতেছেন তো, এই হ্যাঁ হ্যাঁ নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এখানে জি এইটা আমি কি বলে দিব এখন? এইটা তো আমি বলে দিলে তাইলে তো আর হইল না। ওই যে স্যার, না স্যার ওই যে সেকেন্ডে যেটা আগেটা ওইটা ওই একটু যদি বলে দেন মানে ওগুলো, এই প্রথম লাইনটা একটু বলে দেন, সেকেন্ড লাইনটা বুঝতে পারি, প্রথম লাইনটা একটু বুঝতে পারি। আচ্ছা তাইলে তো আর হইল না, তাহলে তো আমি পড়লাম, আপনারা কি পড়লেন? আপনারা তো আগে দাঁত পড়বেন, এগুলো পড়বেন, এরপরে নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, কালকে পড়া দিবেন যখন আবার জিজ্ঞাসা করব তখন কোনোটায় বাজলে বলবে। এখন যদি আমি বলেই দেই তাহলে তো ওই যে আগেই বলে দিলাম, ওই যে আপনি আর শিখলেন না কিছু। এগুলো তো আমি সবগুলো বলেই দিতে পারবো, আমি তো চিনি কোনটা এক দাঁত কোনটা দুই দাঁত। না আপনি তো চিনেন স্যার, কিন্তু কোনটা একটা হইছে না মানে আমি কিন্তু আপনাকে আমি বলি, বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এই যে এইটা যখন হবে, এইটা ওইটার থেকে এইটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে কি আছে, এখান তো আমি পড়ে যাইতে পারবো, ইয়ানকালিবু তাদলিল ইয়াতাকাল্লামু তামলিকা মুমতাহিনা, এটা তো আমি জের জবর পেশ দিয়ে পড়তে পারতেছি। এখন আপনাকে যদি আমি এরকম বলি তা তো হবে না, আপনাকে কালকেও পড়া হবে এরকম ইয়া নুন কফ লাম বা, এইটা আপনি আপনার বলতে হবে, ঠিক আছে? কঠিন তো হবে, এইটা আপনি নিজে নিজে আমাদের চেষ্টা করবেন, বাসায় বসে বসে চেষ্টা আমাদের করবেন। বলছি এটা যেটা হুজুর ওই ওই ইয়ান কালিব বা হুম। তাদলিল যেটা আপনি বলছেন হুজুর, ওই জের জবর গুলো বুঝতে পারবো কি করে? এটা একটু না, এই ইয়াত্তাকাল্লাম জের জবর গুলো বুঝতে পারবেন কিভাবে? এটা তো আপনি এখন তো এরকম আছে, কনসেপ্টের মধ্যে তো জের জবর দেয়া থাকবে, তখন জের জবর দেখেই তো করতে হবে। আপনি কনসেপ্ট যখন পড়ে মানে আমরা এখন পড়বো ইয়া, ইয়া নুন এরকম আমরা পড়বো তো, কফ লাম বা। তখন ইয়া নুন জবর ইয়ান, নুনে জজম দেয়া থাকবে, এগুলো সবগুলো দেয়া ইয়ান থাকবে। কালিব এখন এখন যেটা তাদলিল। কালকে যেটা পড়া, আচ্ছা, এখন কথা হইছে কালকে তো আপনি জের জবর পেশ দিয়ে পড়বেন না, আপনি তো হরফ বলে যাবেন, আপনার পড়া তো ওইটাই হরফ। বলছি হরফটা পড়বো, ইয়া নুন হ্যাঁ, কফ লাম বা কফ লাম এগুলো বা, তো। জি, সেইটা আপনি চিনছেন কিনা? এটা যেমন ধরেন এইখান থেকে যদি আমি ধরি, হ্যাঁ, এখান থেকে যদি প্রথম শব্দটা ধরি তাহলে এটা আপনি চিনছেন কিনা? ঠিক আছে,
কি কি আছে? লাম, নুন, সিন, লাম, নুন, সিন, হামজা, তারপরে লাম, হামজা, নুন, তারপরে লাম, নুন, তারপরে হা, হা, মিম। মিম। জি, এইটাই হচ্ছে কথা। আপনি হরকত তো আমরা পড়ছি, এখন তো হরকত দিলে আপনি পড়তে পারবেন। এই যে এটা আছে কি লিনাসআলান্নাহুম, লানাসআলান্নাহুম, লিনাসআলাম, যেটা পড়ে লায়াজা মাআন্নাকুম, এরকম, ঠিক আছে? লাম জবর জের, নুন সিন জবর নাস, এই সিনে জজম থাকবে। এইটা তো কনসের মধ্যে হরকত দেয়া থাকবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা 10 নম্বর লেকচার শীট পড়াবো না, কিছু বিষয় আলোচনা করবো, কারণ 10 নম্বর অনেক ডিটেলস এর আলোচনা। সেটা আলোচনা করতেছিলাম, যেটা এটা একটু ভালো করে খেয়াল করেন। এক আলিফ মাদ কি, এক আলিফ মাদ কি, তিন আলিফ মাদ কি, চার আলিফ মাদ কি। মাদ প্রধানত দুই প্রকার, সেটা বললাম। আসল মাদ, আসল মাদ সব হয় এক আলিফ। আসল মাদ সব কি? এক আলিফ, একতলা, এরকম ধরবেন। 3 আর 4 হচ্ছে এর পরে। মানে এক আলিফ হচ্ছে, আপনার হরকত পড়ছিলাম না, এক আলিফ কি হরকত পড়ছিলাম, মনে আছে? এক জবর এক জের এক পেশকে হারাকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? দ্রুত, তাড়াতাড়ি করতে হয়। তাহলে পরপর যদি দুইটা হরকত থাকে, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, এটা দ্রুত পড়তে হবে, আ আ। এই যে আ আ দুইটা হরকত পড়তে আপনার যতটুক সময় লাগছে, এইটা এক আলিফ। তাহলে এক আলিফ মাদ কোনটা? একদম ওলামা ইকরামদের, তাজভিদের ইমামদের এটা হচ্ছে সহিহ মত, এটা সারা বিশ্বে একমত যে দুই হরকত পরিমাণ এক আলিফ মাদ। দুই হরকত পরিমাণ, দুই হরকত পরিমাণ। যেমন মিম জবর মা, মিম জবর মা, মা মা, মা মা, এটা বলছেন না দ্রুত, মা মা। এটা হচ্ছে মিম খালি আলিফ জবর মা, মা মা, মা। এখন আপনি বের করতে পারবেন যে তিন আলিফ মাদ তাহলে কয় হরকত হবে? তিন আলিফ হচ্ছে 6 হরকত। 6টা হরফ পরপর হরকত দিয়ে দ্রুত পড়তে যত সময় লাগবে, এটা হচ্ছে তিন আলিফ টান। ঠিক আছে? এটা হচ্ছে তিন। এটা কিন্তু অনেক দীর্ঘ না। সন্ধ্যাবনীতে 6 হরকত, আপনি তো 6 হরকত দ্রুত দ্রুত পড়বেন। যেমন লা আবুদু, ঠিক আছে? লা 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 পড়তে কতটুকু লাগছে? লা আবুদু কুল ইয়া আইয়ুহাল। ওই যে ওই যে 6 আলিফ টানের যে কোনো একটা 6 আলিফ না, এটা কিন্তু আওলাইন না। 6 হরকতে 3 আলিফটা। আবার বলে না হুজুর বলছে 6 আলিফ টান আছে। পরিমাণ হচ্ছে 6 হরকত পড়তে যতটুকু সময় লাগবে, সেটা হচ্ছে 3 আলিফ মাদ। মাদ হচ্ছে 3 আলিফ। তাইলে 4 আলিফ মাদ কয়টা হবে? 8 হরকত। 8টা হরফ পড়তে হরকত দিয়ে যতটুকু সময় লাগবে, ততটুকু হচ্ছে 4 আলিফ মাদ। এখন আপনি আসেন যে হুজুর হরকত কিভাবে বুঝবো? ঠিক আছে, হরকত দিয়ে কি সবসময় আমি এরকম মাপ দিয়ে দিয়ে পড়তে পারবো? প্রথম দিকে আপনাকে মাপ দেওয়া লাগবে না, আপনি একটু খেয়াল করবেন এক আলিফ পড়তে কতটুকু সময় লাগবে। সেই এক আলিফকে 3 গুণ করবেন, আর কিছু লাগবে না। এক আলিফকে 3 গুণ করবেন, আপনি হরকত আর পড়বেন না, শুধু জাস্ট এক আলিফকে হরকত দিয়ে পড়বেন। দুই হরকত পড়তে যেমন যতটুকু লাগে অতটুকু ধরে ধরে পড়লেন। এরপরে আপনি 3 আলিফকে কি করবেন? 1 থেকে 3 গুণ করবেন, 1 থেকে 4 গুণ করবেন, জাস্ট এতটুকু। আর তফাৎটা হবে 1 এর থেকে 3 গুণ যেন হয়, কমসে কম 3 গুণ হয়, মানে একটু বেশি হয় 3 গুণ, এবং ওই 3 এর থেকে যেন আরেকটু বেশি হয় 4। এই তফাৎটা আপনার প্রত্যেক পড়ার ক্ষেত্রে তফাৎটা থাকলেই হয়ে গেল। আরেকটা সিদ্ধ মত আছে, মানে যেটা গ্রহণযোগ্য কম, সেটা হচ্ছে যে এক আঙ্গুল খুলতে বা বুঝাতে, খুলতে বা বুঝাতে যতটুকু পরিমাণ লাগে সময়, এটা এক আলিফ মাদ। 3 আঙ্গুল খুলতে বা বুঝাতে যতটুকু সময় লাগে, এটা 3 আলিফ। আর 4টা আঙ্গুল এটা। এখন এক আলিফ, এক যেমন আপনি পড়েন না, এক আঙ্গুল খুলে দেখেন বুঝাইয়া, বা মা, ঠিক আছে? এবার 3টা খুলে দেখেন মা। কিন্তু এইখানে একটু কিন্তু আছে, এটা নেয় না কেন তাজবিদবিদরা? কারণ আমরা যখন দেখবেন হাঁটি না, পুরুষদের মধ্যে, মহিলাদেরকে বাদ দিলেও পুরুষদের মধ্যেই কিন্তু হাঁটার অনেকের অনেক আছে। কেউ দ্রুত হাঁটে, কেউ আস্তে হাঁটে, কেউ দেখবেন একটু ধীরে কাজ করে, কেউ খুব দ্রুত কাজ করে। তো কেউ আঙ্গুলটা খুব দ্রুত খুললো, কেউ আবার আঙ্গুলটা একদম ধীরে ধীরে খুললো। এখন তো তাহলে আর এক একজনের তেলাওয়াতের এক এক পরিমাণ হয়ে গেল। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমরা হরকতকে নিব। ঠিক আছে? হরকত মনে রাখবো, দুই হরকত এক আলিফ। আর 6 হরকতে হচ্ছে কত? 3 আলিফ। আর 8 হরকতে হচ্ছে 4 আলিফ।
পরিমাণটা কিভাবে পৃথক করবে একদম সহজ ভাবে মানে এক আলিফ মাত্রা বের করে নিব, দুই হরকত পরিমাণ যেন হয়, একটু দুই একবার পরে পরে দেখবো যে মা 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 বলতে কতটুকু লাগছে, মা তা 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 বাবা বা লা লা লা। এরপরে এটাকে 3টা গুণ করে দেখলাম যে এটা যদি এক আলিফ এতটুকু লাগে আমার, তাহলে 3 আলিফ এর থেকে একটু বেশি দেব 3 গুণ করে, বা মা। এবং তিন থেকে যেন আমার 4 একটু বেশি হয়, ঠিক আছে, এই বেশিটা থাকলেই হলো, একটু বেশি হবে। এক একজনের টানের পরিমাণ এক একটাই হবে, এটা ঠিক আছে। এক আলিফ কেউ টানবে হচ্ছে, কিন্তু এক আলিফ 3 আলিফ যেন না মিলে যায়, আবার এক আলিফ 4 আলিফ যেন না মিলে যায়, এটা খেয়াল করবো। মানে এক জায়গায় এক আলিফে টান দিলাম 5 আলিফ, আর এক জায়গায় 4 আলিফকে টান দিলাম 5 আলিফ, তাহলে তো হইলো না। দুইটা আলাদা আলাদা যেন থাকে, ঠিক আছে। এটা এক আলিফ মাদ। মাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে হরফ দিয়া হইতে হয়, আর একটা হচ্ছে হরকত দিয়া, খাড়া জবর খাড়া যে উল্টা ভেজে তাই বলি। এই হরফ আর হরকত মূলত হরফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হরকত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ লেকচার শীট 10 নম্বর, যেহেতু আপনারা আগের লেকচার শীট নাকি ঝামেলা হয়েছে, ঠিক আছে, আপনারা আগেরটা পড়েন ভালো করে। আর এটা যদিও অনেক বিস্তারিত, এটা সময়ও নাই আসলে। এই যে এক আলিফ, এটা বিস্তারিত আছে, এটা আগামী লেকচার শীটে ইনশাআল্লাহ এটা পড়াইয়া আর একটা লেকচার শীট শেষ করব। আমাদের মাদ হচ্ছে এই যে যেইটা পড়বো এটা হচ্ছে বেস 10 নম্বর, আর একটা হচ্ছে 14 নম্বরে গিয়ে আমরা পড়বো হচ্ছে ডিটেইলস। মাদের একদম ডিটেইলস, মাদ মোট 10 প্রকার। ওইটা খুব সহজ, আপনাদের একটা দুইটা বলি তাহলে বুঝতে পারবেন, আপনি আগেও পড়াইছিলাম, মনে আছে কিনা। এক আলিফ মাদটা বের করবেন, এখানে 10 নম্বর লেকচার শীট দিয়ে জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে আপনি জাস্ট একটা চিহ্ন বের করেন, পরবর্তী হচ্ছে লম্বা হামজা, আলিফে জবর জের পেশ ওয়ালা দেখলে এটা লম্বা হামজা। এইটা থাকলেই আর ওই এক আলিফকে একতলা বলা যাবে না, ওটাকে 3 আলিফ টানতে হবে, 3 তলা, ঠিক আছে। আবার এক আলিফ মাদ আছে, এরপরে থামার স্থান, অর্থাৎ শেষে আয়াতের শেষে এক আলিফ মাদের পরে একটা হরফের উপরে থামছি, তখন কি হবে, ওইটা আর এক আলিফ টানা যাবে না, ওটা 3 আলিফ। এটা যেমন আল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই যে এখানে এক আলিফ টানছিল কিন্তু 3 আলিফ হয়ে গেছে। আবার এক আলিফের পর গোল হামজা আছে, 4 আলিফ হয়ে যাবে। এক আলিফের পরে গোল হামজা 4 আলিফ হয়ে যাবে, ওটা আর এক আলিফ টান দেয়া যাবে না। যেমন আমরা পড়ি না, ইলাফিহিম রিহলাতাশ শিতাই, ওই যে শীতা, তা খালির জন্য তা, এরপরে গোল হামজা আছে। তো খুবই সহজ এভাবে ওয়ালা দলিন, এই যে দদ খালির জন্য দ, পরবর্তী হরফে তাসদিদ থাকলে ওই এক আলিফকে আর এক আলিফ টানা যায় না, ওই এক আলিফকে 4 আলিফ টেনে পড়তে হয়, ওয়ালা দলিন, এই দলে 4 আলিফ হয়ে গেছে। এই তাসদিদের জায়গায় যজন থাকলে আবার 4 আলিফ টানতে হয়, তাসদিদের জায়গায় যজন থাকলে 4 আলিফ, ই থাকলে 4 আলিফ, ঠিক আছে, লাইনটা কেটে যাবে। এই হচ্ছে মাদ 10 প্রকার। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়াটা ঠিক মতন পড়বেন সবাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনিও দোয়া